আমাদের সামনের ফ্ল্যাটের ভাইয়া এবং ভাবি ভালোবেসে বিয়ে করেছিলেন। সংসার জীবনের 6 বছরের মধ্যে কেউ তাদের মধ্যে ঝগড়াঝাটি দেখেনি, কিন্তু হঠাৎ করে তাদের সংসারটা এলোমেলো হয়ে যায়। ঘটনা শুরু হয় 2021 সাল থেকে। সুমি ভাবি তার পাশের বিল্ডিং এর রিমা ভাবির সাথে 2021 সালে বন্ধুত্ব করে, একে অপরের বাসায় নিয়মিত যাওয়া আসা করত, আড্ডা দিত, সবকিছু নরমালি চলতে থাকে। তারা দুই বান্ধবী সিদ্ধান্ত নেয় তারা একই বাসায় সাবলেট থাকবে। তার তো যে বলা সেই কাজ। 2025 সালের দিকে তারা সাবলেট থাকা শুরু করে। দুই বান্ধবী ম্যাচিং জুতা পরতো, জামা পরতো, কসমেটিক সবকিছু ম্যাচিং চলতো। সুমি ভাবির হাজবেন্ড মাসে প্রায় 30,000 টাকার মতো ইনকাম করতো, আর রিমা ভাবির হাজবেন্ড মাসে প্রায় 20,000 টাকার মতো ইনকাম করতো। সুমি ভাবির ছিল লাভ ম্যারেজ, আর রিমা ভাবির পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। তারা দুজনে প্রায় 1.5 বছরের মতো একসঙ্গে সাবলেট থাকে। সুমি ভাবির জীবনের সব থেকে বড় ভুলটা ছিল তাদের একসঙ্গে থাকা। 2023 সালের মাঝখানে সুমি ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আর বাপের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যায়। আর ঠিক ওই সময়ে রিমা ভাবির হাজবেন্ড গ্রামে যায় কিছু দরকারি কাজের জন্য। আর এই কয়েকদিনের ভিতরে রিমা ভাবির সাথে সুমি ভাবির স্বামীর সম্পর্কটা শুরু হয় গভীর ভাবে। সুমি ভাবি যখনই গ্রাম থেকে বাসায় আসে তখন এসে দেখে তার স্বামীর আচার আচরণ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তিনি সুমি ভাবির সাথে সবসময় খারাপ ব্যবহার করত, পাশাপাশি একসঙ্গে ঘুমাতেও চাইতো না, একসঙ্গে খেতেও চাইতো না, ভাবিকে সবসময় ইগনোর করত। তখন সুমি ভাবি রিমা ভাবির সাথে সবকিছু শেয়ার করে, কিন্তু কে জানতো এই রিমাই তার সংসার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। এইভাবেই 2 মাস কেটে গেল। ওই ভাবি এখন পর্যন্ত কিছুই জানতো না। যাই হোক, সুমি ভাবি একদিন রিমা ভাবিকে বলতেছে, আজকে তুমি একটু আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে পারবে? তোমার ভাইয়াকে বলেছিলাম আমার সঙ্গে যেতে, কিন্তু সে একটু ব্যস্ত আছে তাই যেতে পারবে না, তুমি চলো আমার সাথে। কিন্তু রিমা ভাবি তখন নানান অজুহাত দেখাতে থাকে। আর বলে রাখা ভালো, রিমা ভাবির হাজবেন্ড গার্মেন্টসে চাকরি করে। সে তখন সুমি ভাবিকে বলতেছে, তোমার ভাইয়ার তো মাঝে মাঝে দিনের ডিউটি থাকে, মাঝে মাঝে রাতের ডিউটি থাকে, আমি যেতে পারবো না তোমার সাথে। এইসব কথা শোনার পর যাই হোক, সুমি ভাবি একা একাই চলে গেল। ডাক্তার দেখিয়ে যখন বাসায় ফেরে তখন বাসায় এসে দেখে বাসার মেন দরজাটা একদম খোলা। ভিতরে ঢুকেই দেখে সুমি ভাবির হাজবেন্ড তার বান্ধবীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, হাসাহাসি করতেছে দুজনে। এসব দেখে ভাবি কিছুই বলেনি, সে চুপ থাকে। আর তিনি তাদেরকে এটা বুঝায় যে সে কোনো সন্দেহই করেনি। এরপর তার হাজবেন্ড আর তার বান্ধবীকে চোখে চোখে রাখতো। একদিন ভাবি যখন রাতে ঘুমাচ্ছিল তখন তার হাজবেন্ড তার বান্ধবীর রুমে ঢুকে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর সুমি ভাবির ঘুম হঠাৎ করে ভেঙে যায়। এরপর সে তার জামাইকে খুঁজতে থাকে। তারপর সে তার বান্ধবীর রুমের সামনে এসে জোরে জোরে ধাক্কা দেয়, কিন্তু রিমা ভাবি তার দরজাটা খুললো না। সে রুমের ভিতর থেকে বলতেছে তার জামাই ঘুমিয়ে আছে, সে এখন দরজা খুলতে পারবে না। কিন্তু তখন তার জামাই রুমে ছিল না, তার জামাইয়ের আজকে রাতের ডিউটি ছিল। তখন ভাবি ব্যাপারটা হাতে নাতে ধরার জন্য তার স্বামীর ফোনে ফোন দেয়। ফোনটা ঠিক ওই রুম থেকে বেজে ওঠে। ব্যাস, ঝামেলা এখান থেকেই শুরু। রিমার সাথে সুমি ভাবির স্বামীর পরকীয়া ধরা পড়ে। যখন দুজনকে এক রুমে হাতে নাতে ধরে তখন ভাবি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, অনেক চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল। আশেপাশের ফ্ল্যাটের সব মানুষ জড়ো হয়ে যায়, আর এতে করে সুমি ভাবির হাজবেন্ড অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর অনেক রাগারাগি করে, আর ভাবিকে অনেক মারধর করে। আশেপাশের ফ্ল্যাটের মানুষগুলো এসে ভাবির হাজবেন্ডকে অনেক বকাঝকা করে, অনেক খারাপ খারাপ কথা বলে। আর এদিকে রিমার হাজবেন্ড বাসায় এসে এই সব ঘটনা দেখে পাগল প্রায়। রিমা ভাবির 2টা ছেলে, একটা ছেলের বয়স 5 বছর আর আরেকটা ছেলের বয়স 1.5 বছর। এরপর রিমার হাজবেন্ড সিদ্ধান্ত নেয় এর পরের দিনই তারা বাসা ছেড়ে দেবে। রিমা ভাবির সাথে অনেক রাগারাগি করে এবং তাকে তালাক দিতে চায়, কিন্তু রিমা ভাবি বাসা ছাড়তে চায় না, কান্নাকাটি করে আর মাপ চায়, সন্তানদের দোহাই দেয় তাকে যেন তালাক না দেয়। এর পরের দিন সুমি ভাবির শ্বশুর বাড়ি থেকে সব লোক হাজির হয়। সবাই ভাবির পক্ষেই ছিল, কিন্তু তার বাবার বাড়ি থেকে কেউ আসেনি, কারণ ওনার বাবা মা ওনাদের বিয়েতে রাজি ছিল না। যাই হোক, সবাই মিলে বিচারে বসলো, আর বিচারে বসে দুজনেই সবার কাছে মাপ চাইলো। আর রিমা ভাবি বাসা থেকে চলে গেল, কিন্তু বাসা ছেড়েও কোনো লাভ হলো না। সুমি ভাবির হাজবেন্ড আরো বেশি খারাপ ব্যবহার করা শুরু করলো। আমরা সবাই ভাবিকে শুধু সান্ত্বনা দিতাম। এই ঘটনার পর ভাবি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো, অনেক শুকিয়ে গেল। একসময় যে ভাইয়া ভাবির সঙ্গে একসঙ্গে বসে খেত, একই প্লেটে বসে খেত, তারা এখন একই রুমে থাকে অপরিচিত মানুষের মতো। ভাবির হাজবেন্ড ঠিক মতো বাজার করতো না, ধীরে ধীরে ভরণ পোষণ দেওয়াও কমিয়ে দিল, অসুস্থ হলেও ডাক্তারের কাছে নিয়ে যেত না। এরপর ভাবি চিন্তা করে একটা বাচ্চা নেবে, কিন্তু কোনোভাবেই তার হাজবেন্ড রাজি হচ্ছিল না। সব ডাক্তাররাই বলে ভাবির কোনো সমস্যা নেই, তাও বেবি হচ্ছিল না। সুমি ভাবি তার হাজবেন্ডকে যখনই বলে আমার তো কোনো সমস্যা নেই, চলো তোমাকে ডাক্তার দেখাই, কিন্তু তার হাজবেন্ড একটু রাজি হতো না। যাই হোক, এভাবে কয়েকটা মাস কেটে গেল। 2024 সালে ভাবি আরো ডিপ্রেশনে চলে যায়। ভাবি ভেবেছিল রিমা ভাবি হয়তোবা অন্য জেলায় চলে গেছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রিমা পাশের এলাকায় থাকতো। সবাই ভেবেছিল হয়তো তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু না, সবার চোখে ধুলো দিয়ে তারা তাদের পরকীয়া কন্টিনিউ করে যাচ্ছিল। সুমি ভাবির হাজবেন্ড প্রায় বাজার করে নিয়ে যেত রিমা ভাবির বাসায়, আর ওই মহিলা আশেপাশের সবাইকে বলতো ওইটা নাকি তার ভাই হয়, তাই আশেপাশের মানুষও তেমন কিছু
বলতো না। শুধু কি তাই, ওই মহিলাকে নিয়ে ঘুরতে যেত, একসঙ্গে শপিংও করতো, সবকিছু তাদের চলতে থাকে। তারপর একদিন এই সবকিছু ঘটনা সুমি ভাবির কান পর্যন্ত চলে আসে। এরপর ভাবি আরো ডিপ্রেশনে চলে যায়। তারপর ভাবি সিদ্ধান্ত নেয় সে আর এই সংসারটা করবে না। সুমি ভাবি তার পরিবারের সাথে সবকিছুই শেয়ার করে। তখন তার পরিবার সবকিছু মেনে নেয়। তারা তাকে জানিয়ে দেয় তার যেটা ভালো মনে হয় সে যেন সেটাই করে। আমরা প্রায় দেখতাম ভাবি বারান্দায় হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা কি যেন চিন্তা করে। কারোর সাথেই তেমন মিশতো না, কারোর সাথেই কথা বলতো না। ডিভোর্সের কথা উঠলেই তার হাজবেন্ড অনেক রাগারাগি করতো। তার হাজবেন্ডও কিন্তু তাকে ডিভোর্স দিতে রাজি ছিল না। তখন ভাবির মনে অনেক সন্দেহ জাগে, এত কিছু হওয়ার পরও তারপরও কেন সে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে না। তারপর অনেক জোরাজোরি করে তারপর তার হাজবেন্ডকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার যখন জানায় তার হাজবেন্ডের শারীরিক সমস্যা আছে, সে কখনোই বাবা হতে পারবে না, তখন ভাবি আরো ভেঙে পড়ে, অনেক কান্না করতো। আমরা ভাবিকে অনেক সান্ত্বনা দিয়েছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি। এরপর হঠাৎ দেখলাম তার হাজবেন্ড ভালো হয়ে গেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আর ভাবির অনেক খেয়াল রাখতেছে। ভাবিকে সে ওয়াদা করেছে আর কখনোই সে ওই সম্পর্কে যাবে না। ভাবিকে সে অনেক ভালোবাসে আর আমরা এই কথাগুলো জানতাম, কারণ ভাবি আমাদের সাথে সবকিছুই শেয়ার করতো। আমাদের সামনের ফ্ল্যাটেই সে থাকতো। এখন ভাবির হাজবেন্ড ঠিক মতো বাজার করতো, ভাবিকে চিকিৎসা করতো, সবসময় তারা হাসি খুশি থাকতো। এক কথায় বলতে গেলে ভাইয়ার তখন হেদায়েত এসেছে। কিন্তু সবকিছু ঠিক হয়ে গেলেও ওই যে রিমা নামের মেয়েটা আছে না, সেই মেয়েটা রাত বিরাতে ভাইয়াকে কল দিত। রাত 1টা-2টার পর ইমোশনাল মেসেজ পাঠাতো, ভাইয়ের কাছে টাকা চাইতো, অনেক কান্নাকাটি করতো। রিমা মেয়েটা ছিল অত্যন্ত চালাক আর লোভী। তার 2টা কিন্তু বাচ্চা আছে, তারপরেও তাকে দেখলে বোঝা যায় না। তাকে দেখলেই মনে হতো 18 বছরের যুবতী একটা মেয়ে, সবসময় ছোট পোশাক পরতো। 2 বাচ্চার মা, তারপরে ওন্না নিত না কখনো। যাই হোক, এই ঘটনা ঘটার পর 2024 সালের শেষের দিকে রিমার হাজবেন্ড সবকিছু টের পেয়ে তাকে একেবারে গ্রামে নিয়ে চলে যায়। আর এদিকে ভাবি আর তার হাজবেন্ড ঠিকমতো সংসার করতে থাকে। যাই হোক, আমরা যারা এই ঘটনাগুলো জানতাম তাদের অনেকের মনে হয়েছে ভাইয়া কখনো সন্তান জন্ম দিতে পারবে না, সেই কারণেই হয়তোবা সে ভালো হয়ে গেছে। আমাদের ধারণা ভুলও হতে পারে, ভাইয়া যদি ভালো হয়ে থাকে তাহলে তো অনেক ভালো। আর এই ঘটনাটা কোনো গল্প না, একদম বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা অংশ আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে।